ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অনেক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়োলকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের মনা ওঝার গল্প। পরিবেশনায় ইসি ব্লক আবাসিক সমিতি। নমস্কার। ইসি ব্লক আবাসিক সমিতির আজকের নিবেদন শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের মনা ওঝার গল্প। এখানে অংশগ্রহণ করলেন সাংকব দাস, রিভু, স্বাগত দাস, খোরাসিংহি ও সাধু বাবা, স্বাতী দাস, ঠাকুমা, মনা ওঝা শ্রী সঞ্জয় বণিক, রমা, সর্বরী দত্ত, বড় মামা বিমান রায়। রমা, এই তো, এই শোনো, আমি অফিসে চললাম। এই শুনছো, তোমাকে না বলতে ভুলে গেছি, আজকে বড় মামা আসবে। পারলে আজ অফিস থেকে জলদি ফিরে এসো। মামা আসবে? এ তো দারুণ খবর। কিন্তু আজকে যে 3.5 কারেন্ট থাকবে না। সে কি? কেন কারেন্ট থাকবে না কেন? আর বলো না, ওই পুজোর আগে মেনটেনেন্সের কাজের জন্য কারেন্ট কাটা থাকবে, ইলেকট্রিক অফিস থেকে বলে দিয়েছে। ইস, বেচারা বুড়ো মানুষ আসবে গ্রাম থেকে, আর আজকেই কি না এরকম হতে হলো। আচ্ছা ঠিক আছে, আসুক না। বেলা 12টার সময় পাওয়ার কাট হবে, আবার ওই রাতে 8টার সময় ফিরে আসবে বলেছে। যাক, রাতটা অন্তত
আরামে কাটবে। ওই ওই দেখো, বোধহয় বড় মামা এসে গেলেন। তুমি এদিক সামলাও, আমি অফিস চললাম। ঠিক আছে, তুমি সাবধানে যেও। মামা, তুমি একটু বসো, আমি চায়ের সাথে তোমার প্রিয় মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসছি। আরে, তোদের এখানে ওই তেলে ভাজা বিক্রি হয় তাহলে? কেন হবে না? ডিভু অফিস থেকে ফেরার সময় মাঝে মধ্যেই তেলে ভাজা নিয়ে ফেরে। আর আজকে তো তোমার অনারে স্পেশাল ফুলুরিও নিয়ে এসেছে। আরে দাও দাও, এদিকে দাও। মামার সাথে গল্প করবো বলে আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। এক্ষুনি দিচ্ছি। শুধু এই কারেন্টটা যে কখন আসবে, ইস, খুব কষ্ট হচ্ছে, তাই না মামা? আরে দূর, কষ্ট কিসের? আমরা হলাম পাড়াগাঁয়ের মানুষ। আমাদের কি আর এই ছোটবেলায় এসব কারেন্ট টারেন্ট ছিল নাকি? আমাদের এসব অভ্যেস আছে। তার চেয়ে বরং এই চামুড়ি আর তেলে ভাজা নিয়ে সব এসে বস, তোদেরকে আমাদের ওই ছেলেবেলার গল্প বলি। ভূতের গল্প কিন্তু, ভয় পাবি না তো? এই অন্ধকারে জমবে ভালো, কি বলিস? ওরে বাবা, ভূতের গল্প? আমি কিন্তু এখনো ভূতের ভয় পাই। আরে ওরে, ভূতকে কখনো ভয় পাবি না। কারণ কি জানিস? মানুষ যেমন ভূতকে ভয় পায়, ভূতও মানুষকে খুব ভয় পায়। ভূত যদি ভয় দেখায়, তোরাও তাকে ভয় দেখাবি। দেখবি ব্যাটার ছেলে তখনই কেটে পড়েছে। ওর কথা ছাড়ো তো মামা, তুমি গল্পটা শুরু করো। হ্যাঁ, আমাদের গাঁয়ে একসময় প্রচুর ভূত ছিল। আচ্ছা, শুধু রাত বিরেতে নয়, দিনে দুপুরেও ওই তেনারা একলা দোকলা মানুষকে পেলে ভয় দেখিয়ে দুষ্টুমি করত। দুষ্টুমি? এ আবার কেমন কথা? ভয় দেখানোকে আপনি দুষ্টুমি বলছেন? আরে দুষ্টুমিই বলা চলে, কারণ কখনো তারা কারোর ঘাড় মোটকেছে বা ঠ্যাং ভেঙে দিয়েছে বলে তো শুনিনি। তবে ভয়ের চোটে কেউ ভিড়মি খেয়ে পড়ে মারা গেলে কিংবা দৌড়ে পালাতে গিয়ে কারো ঠ্যাং ভাঙলে, সেজন্য তো আর ভূতকে দায়ী করা চলে না। আরে কি যে বলেন না আপনি! আরে বাবা, যার যা কাজ। ভূতেদের তো কাজই হলো মানুষকে ভয় দেখানো। যে ভূত ভয় দেখায় না, সে আবার কিসের ভূত? হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছিস। তো আমাদের ওই বাড়ির পেছন দিকটায় ছিল একটা বাগান, আর তার ওপারে একটা ঝিল। ঝিলের ওপারে ছিল ওই ঘন জঙ্গল। আমাদের ঠাকুমা থাকতেন ওই বাড়ির পেছন দিকের ঘরটায়। ঠাকুমার কাছে রূপকথার গল্প শোনার লোভে আমরা ওইখানে শুতে যেতাম। আচ্ছা, গল্প বলতে বলতে ঠাকুমা হঠাৎ বলতে শুরু করত, ওই যে জিল, ওই জিলের জঙ্গলে থাহে একটা কন্দ কাটা, আর জিলের ধারে থাহে এক শাকচুন্নি। শাকচুন্নিটা রোজ রাত্রি আলো জেলে ওই জিলের ধারে কি যেন খুঁজে বেড়ায়। এদিকে কন্দ কাটা তো আলো সহ্য করতে পারে না একদম। তাই সে এসে শাকচুন্নির সঙ্গে খুব ঝগড়া বাঁধায়। ওই আবার বেঁধেছে ঝগড়া কন্দ কাটার সঙ্গে, ওই শাকচুন্নির ঝগড়া। বাসারা তোরা শুনতে পাচ্ছিস নে? উফ, কি যে জ্বালাতনে পড়িছি না, এর একটা বিহিত করতেই হবে। কালি আমি ওই মনাওজারে ডেকে পাঠাচ্ছি, দেখি কি করা যায়। এই মনা ছিল ভূতের ওঝা। ভূতগুলোর সঙ্গে নাকি বেজায় ভাব, তাঁরা তাকে খুব সমীহ করে। একবার কি হলো, সিঙ্গি মশাই রাত 9টার বাসে শহর থেকে ফিরছেন। আচ্ছা, হাতে ছিল এক ভার রসমালাই। ঠাকুরনতলার বটগাছের কাছে যেই এসেছেন, অমনি গাছ থেকে ঝুপ ঝুপ করে কয়েকটা ছায়ামূর্তি লাফিয়ে পড়ে তাকে ঘিরে ধরেছে। রসমালাইয়ের ওপর ভূতেদের লোভ হতেই পারে, দে 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 করে তারা চেঁচাচ্ছিল। এসব ক্ষেত্রে নিয়ম হলো ওই দেব দিচ্ছি করে বাড়ির দিকে এগিয়ে যেতে হয়। কিন্তু সিঙ্গি মশাই এই নিয়মটা ভুলে গিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পালালেন। পালাতে গিয়ে পড়লেন একটা গর্তে, আর একটা ঠ্যাংও গেল ভেঙে। রসমালাইয়ের ভাতটা হাত থেকে ছিটকে পড়েছিল। ভূতেরা আহ্লাদ করে নাচতে নাচতে ওই রসমালাই সাবার করলো, আর সিঙ্গি মশাই কাঁদতে কাঁদতে সবই দেখলেন। কিন্তু কি আর করা যাবে,
তার কাঁচরানি ওই রামু ধোপা শুনতে পেয়েছিল। সে বেরিয়েছিল তার গাধাটাকে খুঁজতে। তা সেই রামু সিংহী মশাইকেই কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়েছে। তারপর শহরের হাসপাতালে কয়েক মাস কাটিয়ে সিংহী মশাই ফিরে এলেন বটে, কিন্তু একটি ঠ্যাং হাঁটুর উপর থেকে বাদ। ক্রাচে ভর দিয়ে হাঁটতেন এবং নতুন নাম পেয়েছিলেন খোড়া সিংহী। এ বাবা, ভূতের জন্য তো ওনার তাহলে বিশাল ক্ষতি হয়ে গেল। বেশ হয়েছে, এটা তো বেশ মজার গল্প। আরে গল্প এখানেই শেষ নয়, এরপরেই আসলে ওই মনা ওঝার গল্প শুরু হলো। হ্যাঁ, তা যে বলছিলাম, খোড়া সিংহী ওই ভূতেদের ওপর খাপ্পা হয়ে মনা ওঝাকে তলব করেছিলেন। বলেছিলেন, শুধু ঠাকুরুনতলার নয়, গায়ের সব ভূতকে গঙ্গার ওপারে তাড়িয়ে দিয়ে আয় তো মনা, যা চাস তাই পাবি তুই। তাড়িয়ে দেওয়াটা কি ঠিক হবে সিংহী মশাই? কাউরে ভিটে সারা করা যে মহাপাপ। তাছাড়া ওর সাথে আমার কতকালের সম্পর্ক, যা বলি তাই শুনে। এই কাজ আমি করতে পারবো না সিংহী মশাই। তাহলে তোকেই ভিটা ছাড়া করব বলে দিচ্ছি। আমি বেশ বুঝতে পারছি তুই যত নষ্টের গোড়া। তোরই আশকারা পেয়ে এই হারামজাদাগুলোর এত বার বেড়েছে। দাঁড়া দাঁড়া, কালই আমি পঞ্চগেরামি করে তোর এই বিচারের ব্যবস্থা করছি। সে আমলে পঞ্চগেরামি মানে পঞ্চগ্রামী হলো 5 গ্রামের মাতব্বর লোকদের ডেকে বিচার সভার আয়োজন। সেই বিচার সভা বসলো চণ্ডী মণ্ডপে। মনাকে ডেকে আনা হলো। মনা মুচকি হেসে বলল, বাবু মশাইরা, উপরে দেবতা, নিচে মা বসুমতী, ন্যায্য বিচার করে বলুন দেখি দোষটা কার? সিংহী মশাইয়ের ঠ্যাং কি ওই ভূত খোলা ভেঙেছে, নাকি নিজের গর্তেই নিজে আছাড়কে নিজেই ভেঙেছেন? জিজ্ঞাসা করুন তো সিংহী মশাই রে। না মানে ভূতের ভয়েই তো এসব হলো। ভুল, এক্কেরে ভুল। ভূতগুলা কখনো ওনারে ভয় দেখায়নি। মা চণ্ডী দিব্যি করে উনি বলুন দেখি। না মানে ঠিক ভয় দেখায়নি, তবে আমার হাতে রসমালাইয়ের ভাঁড় ছিল, সেটা কেড়ে নিতেই তো এসেছিল ওরা। আবার ভুল হলো বাবু মশাইরা। কেড়ে নিতে এসেছিল নাকি সে ছিল? মা চণ্ডীর দিব্যি, সত্য কথাটা বলেন। রসমালাইগুলো কেড়ে নেবে বলেই মনে হচ্ছিল বটে, তবে ওরা দিয়ে দিয়ে করে চেঁচাচ্ছিল, সেটা তো মিথ্যে নয়। তাইলে এবার বলেন দোষটা কার? হাতে রসমালাই দেখলে কেউ চাইতেই পারে। আপনার ইচ্ছে হলে আপনি দেবেন, নয়তো দেবেন না। আপনি তো বলতেই পারতেন দেব না। তা না করে আপনি দৌড়ে পালালেন আর গর্তে পড়ে ঠ্যাংটি ভাঙলেন, আর দোষটি দিচ্ছেন অন্যরে। কিন্তু আমার নালিশ তো এই মনার বিরুদ্ধে। এই মনার আশকারাতেই এই গায়ের ভূতগুলোর এত বার বেড়েছে। প্রমাণ দেন। তাই প্রমাণ অথবা সাক্ষী পাওয়া গেল না। আমাদের গ্রামের সব লোকই বলল, ভূতগুলো বাড়াবাড়ি করলে ওই মনা ওঝাই এসে ওদের বুঝিয়ে সুজিয়ে তাড়িয়ে দেয়। কাজেই মনা ওদের আশকারা দেয়, এ কথা কিন্তু বলা চলে না। তাছাড়া আজ অবধি মনা ওঝা ওই কারুর পেছনে ভূতকে লেলিয়ে দিয়েছে সেটাও জানা নেই। তাই পঞ্চগ্রামী বিচার সভায় মনা ওঝা বিলকুল খালাস পেয়ে গেল। যা বাবা, তাহলে সব ভূতেরা গ্রামে রয়ে গেল? তা রয়ে গেল বটে, তবে বেশি দিন নয়। খোড়া সিংহীর তো রাগ পড়েনি। কিছুদিনের মধ্যেই উনি কোত্থেকে এক সাধু বাবাকে নিয়ে এলেন। সাধু বাবা ঠাকুরনতলায় ত্রিশূল পেতে মরার খুলির সামনে ধুনি জেলে ধ্যানে বসলেন। গাঁ শুদ্ধ ছোট বড় সবাই মিলে জমল এখানে। সাধু বাবা একসময় ধ্যান ভেঙে লাল চোখে চারিদিক দেখে মরার খুলিটা তুলে নিলেন। তারপর মন্ত্র আউড়ে গর্জন করলেন, আয় আয়, যে যেখানে আছিস চলে আয়, এই খুলির মধ্যে ঢুকে পড় সবাই। বেম্বদত্তি, কন্দকাটা, শাঁকচুন্নি, মামদ, পেঁচো, পিশাচ, সবাই আয়, সবাই এসে ঢুকে পড় এই খুলির ভেতর।
এইবার এই মরার খুলি আমি ছুঁড়ে ফেলে দিলাম এই ঝিলের জলে। থাক থাক তোরা ওই জলের তলায়। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি, যে এই খুলি তুলবে তার মুখে রক্ত উঠে মারা পড়বে। ও বাবা, তারপর কি হলো মামা? এরপর বেশ কিছুদিন আমাদের গায়ে আর ওই ভূতের সারা শব্দ ছিল না। মনা ওঝা মনমরা হয়ে ঘুরে বেড়াতো। মাঝে মাঝে দেখতাম ওই রামু ধোপার গাধাটা ঝিলের ধারে ঘাস খেতে খেতে হঠাৎ মুখ তুলে তাকাতো। ওর দৃষ্টিটা খুব করুণ মনে হতো। খেলার সঙ্গীরা জলের তলায় খুলির ভিতর বন্দি। বেচারার তো দুঃখ হতেই পারে। যাক, তাহলে শেষমেশ ভূতের উপদ্রব বন্ধ হলো। হ্যাঁ, কিন্তু হঠাৎ একদিন এই হইচই পড়ে গেল। রামু ধোপা গিয়েছিল ঝিলের জলে কাপড় কাচতে। সে দেখলো ওই মরার খুলিটা ঝিলের ধারে পড়ে আছে। সারা গা ভেঙে পড়লো ব্যাপারটা দেখতে। আমারও দেখতে ইচ্ছে হয়েছিল, কিন্তু বড়রা কিছুতেই যেতে দিলেন না। কারণ এই জলের তলা থেকে খুলি খালাস পর থেকেই এই ভূতগুলি নাকি খাপ্পা হয়ে আছে। কাজে ওই দুর্বল ছোটদের উপর তাদের নজর পড়ার বেশ সম্ভাবনা। কি বলেন কি? হ্যাঁ, এ তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, পরে শুনলাম ওই দায়টা চেপেছে মনা ওঝার কাঁধেই। মনাও তো তন্ত্রমন্ত্র জানে। কাজী সাধু বাবার ফেলে দেওয়া খুলি সে ছাড়া জল থেকে আর কে তুলবে বলো? তাছাড়া মনা নিশ্চয়ই কোনো বড় ওঝার কাছে গিয়ে নতুন বিদ্যে রপ্ত করে এসেছে। তবে শেষ পর্যন্ত মনা ওঝার জয় জয়কার পড়ে গেল গ্রামে। মুখে রক্ত উঠে তো সে মারা পড়েনি। তার মানে আমাদের গায়ের এই ওঝা সে বিদেশি সাধু বাবার চেয়েও শক্তিশালী। সিংহী মশাই কেঁচো হয়ে ঘরে ঢুকলেন। কদাচিৎ বাইরে বেরোতে হলে তিনি দিনে দুপুরেই বেরোতেন। মনা ওঠার দাপট এতে বেড়ে গেল। বাহ, এটা খুব ভালো হলো। তা এমনই একদিনে ঠাকুমা বলে উঠল, ওই ওই আবার বেঁধেছে ওই কন্ধ কাটার সঙ্গে শাকসুন্নির ঝগড়া। ওরে ওরে, তোরা কি শুনতে পাচ্ছিস নে? কি যে জ্বালাতনে পড়িছি। উফ, এর একটা বিহিত করাই দরকার। দাঁড়া দাঁড়া, কালই আমি ওই মনা ওঝারে ডেকে পাঠাচ্ছি, দেখছি কি করা যায়। পরদিন সকালে মনা ওঝা এলো। ঠাকুমার কাছে সব শুনে সে বলল, বড় সমস্যা দিদি ঠাকুরুন। হ্যাঁ, ওগো ঝগড়াঝাটির কথা তো আমার অজানা নয়। অনেক চেষ্টা করো, মিটমাট করতে পারলাম না। আসলে এই শাকসুন্নির আলো ছাড়া এক পাও হাঁটতে পারে না। রাত কানা যে মেয়েটা, ওদিকে কন্দ কাটার আবার চোখে ঘা, আলো লাগলে জ্বালা করে। কারে দোষ দেবো বলেন তো? ও মনা, মনা তুই বরং ওই কন্দ কাটারে একটু অন্য কোথাও গিয়ে থাকতি বল না রে। যাবে কোথা? সব জায়গা যে দখল হয়ে বসে আছে। আরে বাবা, খুঁজলি নিশ্চয়ই পাওয়া যাবে। ওরে ওরে, তুই একটু খুঁজি দেখ না রে মনা। দিদি ঠাকুরুন, মুসলমান পাড়ার গোরস্থানে একটা শেওড়া গাছ আছে। আচ্ছা, গাছটাতে একটা মামদো আমি থাকতে দেখছি। কাল রাত্রিরে তারে গিয়ে ডাকলাম, চাচা আসো নাকি? না, কোনো সাড়া পেলাম না। আমার সন্দেহ হচ্ছে মামদো চাচা ডেরা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। প্রায় বলতো, না গাছটা আমার পছন্দ হচ্ছে না রে, হাত পা ছাড়িয়ে বসা যায় না, বড্ড বেশি ডালাপালা, হাওয়া বাতাস ঢোকে না। ওরে, তাহলে মনা তুই একটা কাজ কর, ওই কন্দ কাটারে গিয়ে কথাটা বল। ওরে, ওদের ঝগড়ার চোটে সারা রাত্রি একটু ঘুমোতে পারি নে যে। দেহি কথা কয়ে, তবে গোরস্থানে কন্দ কাটা যেতে রাজি হবে বলে তো মনে হয় না। ওরে, কেন রে, কেন রাজি হবে না শুনি? বুঝলেন না, কন্দ কাটা হলো গিয়ে হিন্দু,
মুসলমানদের গোরস্থানে যেতে চাইবে কি? আরে দূর পাগল, ভূতের আবার হিন্দু মুসলমান কি রে? ভূত হলো ভূত, মানুষের মধ্যে ওই হিন্দু মুসলমান ওসব আছে, ভূতির মধ্যে নেই রে। তুই তুই ওই কন্দ কাটারে একবার গিয়ে কথাটা বল গে, বলবি বলবি ওই গোরস্থানের তল্লাটে একেবারে শুনশান অন্ধকার, একেবারে আরামে থাকবে কেন ও? তা কদিন পরে মনা ওঝা এসে বলল, কেলেঙ্কারি হয়ে গেছে দিতে ঠাকুরু। কেন? কন্দ কাটারে বলে কয়ে তো রাজি করিয়েছিলাম। হ্যাঁ, কাল সন্ধেবেলায় সে গোরস্থানের শেওড়া গাছে দাঁড়াবার দেখেছিল, আচ্ছা, কিন্তু মামদো চাচা আবার ফিরে এসেছে। হ্যাঁ, তার আগে কন্দ কাটা পালিয়ে এলো। তা ওই মুখ পোড়া মামদোটা ফিরে এলো কেন শুনি? বলতে গেলে সে অনেক কথা দিদি ঠাকুরু। ও, বেঁচে থাকতে এক কাবলিওয়ালার কাছে দেনা করেছিল সে। হায় হায় হায়, এদিকে কাবলিওয়ালা মোড়ে যে ভূত হয়েছে, আর ওই মধুপুরের গোরস্থানের কাছে বাঁশপড়া তাল গাছের ডগায় ডেরা খুঁজে নিয়েছে, হ্যাঁ, সেটা তো আর মামদো চাচা জানতো নি। ও, ওরে দেখে কাবলিওয়ালা লাঠি নিয়ে তাড়া করেছিল। মরেছে। তারা খেয়ে কাহা কাহা মুলুক ঘুরে মামদো চাচা আবার ফিরে এসেছে। হায় রে, তাই রে মনা, তাহলে তাহলে বরং তুই একটা কাজ কর না, তুই তুই ঘটকালিতে লেগে যা, ওই শাকসুন্নির সঙ্গে গন্ধ কাটার বিয়ে দে দে, তাহলেই দেখবি সব একেবারে একেবারে মিটমাট হয়ে গেছে। সেই চেষ্টাই তো করছি দিদি ঠাকুরু। ও, শুধু সমস্যাতে একটাই, কন্দ কাটার চোখের ঘাস হারিয়ে দেওয়ার দরকার। ও, তাইলে শাকচুন্নির পিদিমের আলো ওর চোখের ঘায়ে আর খোসা দেবে না। আচ্ছা, দেখি তেমন কোন বুদ্ধি কবিরেজ পাই কিনা। হ, আচ্ছা বড় মামা, হুম, কন্দ কাটাদের তো মুন্ডু নেই বলেই শুনেছি, তাহলে ওদের চোখ থাকে কোথায়? আরে ওদের চোখ থাকে ওদের ওই বুকের ওপরে। এ বাবা, কি সাংঘাতিক ব্যাপারে! একে তো কন্দ কাটার মুন্ডু নেই, তার ওপর আবার বুকে দুখানা চোখ, মুখোমুখি দেখা তো দূরের কথা, এ তো কল্পনা করতেই রক্তহীন হয়ে যাচ্ছে। তোত্তরি, তুমি চুপ করো তো। ও মামা, বলো না তারপর কি হলো? হ্যাঁ, এত শেষ পর্যন্ত মনা ওঝা ওই ভূতের কবিরাজ খুঁজে পেয়েছিল। সেই কবিরাজের মলমে কন্ধকাটার চোখের ঘা নাকি সেরে যাচ্ছিল। আর পরবর্তী কালী পুজোর অমাবস্যার রাত্রিরেই কন্ধকাটার সঙ্গে শাকচুন্নির বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। মনা রোজই এসে খবর দিয়ে যেত। বিয়ের খরচাপাতির ব্যাপার আছে, ঠাকুমা সেসব দিতেই রাজি হয়েছিল। কিন্তু হঠাৎ ঘটে গেল এক অঘটন। হঠাৎ অঘটন? হ্যাঁ, মানে কি হয়েছিল? হঠাৎ বললাম কারণ ইতিমধ্যেই আমাদের গায়ে ওই বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা হয়েছিল এবং খুঁটি পোতার কাজও শেষ, কিন্তু বিদ্যুতের পাত্তা পাওয়া যাচ্ছিল না। লোকেরা তো হালই ছেড়ে দিয়েছিল। এতদিনে খবর পাওয়া গেল ওই সামনের পুজোয় বিদ্যুৎ আসছে, উদ্বোধন করতে আসছেন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী। সাজ সাজ রব পড়ে গেল সেই খবরে। শহর থেকে ইলেকট্রিক মিস্ত্রি আসার হিড়িক পড়লো সঙ্গে সঙ্গে। ছোট কাকা তো আমাদের বাড়িতে মিস্ত্রি এনে কাজে লাগিয়ে দিলেন। বাগানের দিকে আলোর ব্যবস্থা করা হলো। এরপর ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় খেলার মাঠে বিদ্যুৎ মন্ত্রী এসে সুইচ টিপে উদ্বোধন করলেন। চারিদিক একেবারে উজ্জ্বল আলোয় ভরে গেল। আচ্ছা মামা, হ্যাঁ, জীবনে প্রথমবার ইলেকট্রিকের আলো দেখার অভিজ্ঞতা কেমন ছিল আপনাদের? আরে সেই রাতে তো আমরা প্রায় জেগেই কাটালাম। এত ভালো, এত উজ্জ্বল আলো দেখে কি আর ওই ঘুমোতে ইচ্ছে করে? এ তো খুব ভালো ব্যাপার, অঘটন কেন হতে যাবে? পরদিন সকালবেলা দেখলাম ঠাকুমার মুখ গম্ভীর। জানতে পারলাম বাগানের কোনায় একটা বেলগাছ ছিল, সেই বেলগাছে থাকতো এক ব্রহ্মদত্তি। সকাল থেকে ঠাকুমা সেই বেলগাছের তলায় চুপচাপ দাঁড়িয়ে, দৃষ্টি ঝিলের দিকে। কেন? আমারও তো সেটাই জানার জন্য ঠাকুমার কাছে যাচ্ছি। এমন সময়
মনা ওঝা ওই ঝিলের দিক থেকে হন্তদন্ত হয়ে এসে ধপাস করে বসে পড়ল। ঠাকুমা বললেন, কিরে মনা, খুঁজি পেলি? না, সব পালিয়েছে, কেউ কোথাও নেই। হায় রে, আরে আরে এই বেল গাছের বুড়ো তো পালিয়ে গেছে। কাল রাত্রি স্পষ্ট দেখলাম, সেই ওই আলো জ্বলেছে, অমনি অমনি বুড়ো গাছ থেকে নেমে একেবারে পাইলে গেল। ওই 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 দেখ হাত থেকে হুঁকোটা পড়ে আসে, কলকেটাও পড়ে আসে দেখছি। দেখতে পাচ্ছিস তুই? দিদি ঠাকুরুন, হ্যাঁ, যদি হুকুম দেন বাবা ব্রহ্মদত্তির কলকেট আমি নিয়ে যাই। নিয়ে যাবি? তা যা, তবে তবে ওই এটা করিসনি যেন। বামুন বুড়ো জানতে পারলি বড় কষ্ট পাবে। হায় হায় হায়, রোজ রাত্রি বুড়ো হুকো খেত আর ওই খক্কর 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 করে কাশতো। আহারে, কোথায় সে ভিটে সারা হয়ে সব চলে গেল কে জানে। আমার সবচেয়ে দুঃখটা কি জানেন দিদি ঠাকুরুন? শাক সুন্নি আর কন্দকাটার বিয়েটা তো ভন্ডুল হয়ে গেল। এই আলো কি যেমন তেমন আলো? ইলেকট্রিক বলে কথা। আমি যে মানুষ, আমার সুকু জ্বালা করে। তবে দেখবেন দিদি ঠাকুরুন, এ পাপ সইবেনি। আমি বারবার বলে আসছি, কাউরে ভিটে সারা করানোর মতো পাপ আর নেই। এ মহাপাপ ভগবান সইবেন না, কখনো না, কখনো না। আর ঠিক তাই হলো। মনা ওঝার কথা ফলে গেছে বলা চলে। সেটা কিরকম? এই আমাদের গায়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। তুমি কি যে বলো না। আরে মনার ভগবান ওই লোডশেডিং নামে এক সাংঘাতিক দানও পাঠিয়ে দিয়েছে। সে ওই ভিটে ছাড়া ভূতগুলোকে ফিরিয়ে এনেছে। তাছাড়া চোখে শুয়ে শুয়ে ওই বিদ্যুতের আলো দিয়ে ভূতগুলোকে চাঙা করেও তুলেছে। তাই নাকি? সেই সব ভূতই তো আজকাল ওই তার কাটে, ট্রান্সফরমার চুরি করে, কত উপদ্রব বাঁধায়। ওরে ঠাকুমার বেঁচে নেই, মনাও বেঁচে নেই। বেঁচে থাকলে ওই শাকচুন্নি আর কন্ধকাটার বিয়েটা এই লোডশেডিং এর দৌলতে বেশ ঘটা করেই দিতেন ওরা। যত সব গাঁজাখুরি গল্প। এই তো কারেন্ট চলে এসেছে, বাবা বাঁচলাম। তবে জানো তো, আমারও এখন মনে হচ্ছে আজকে কারেন্টটা না এলেই হতো। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের মনা ওঝার গল্প। পরিবেশনায় ইসি ব্লক আবাসিক সমিতি। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।